সৌদি আরবিয়া থেকে আমাদের কাছে শেয়ার করেছেন সাকিব। সাকিবের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লার চান্দিনায়। তো তিনি তার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তার বন্ধুদের সাথে ঘটা, একেবারে কাছের বন্ধুদের সাথে ঘটা, এবং ঘটনার দিন তিনি সেখানে ছিলেন, মানে তিনি সেখানে ছিলেন তার কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটার। তো সেই ঘটনাটা তিনি শেয়ার করেছেন 2011 সালে ঘটেছিল। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। সাকিব আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো 2011 সালের ঘটনা। সাকিব তখন একজন হাই স্কুল স্টুডেন্ট, তখন তিনি হাই স্কুলে পড়াশোনা করেন। তো সেই সময় তাদের গ্রামে একটা জায়গা ছিল, সেখানকার মানে সেই সময় ছিল, এখন একটু ডিফারেন্ট। তো যাই হোক, আমি সেটা বর্ণনা করি আগে। তো সাকিব বলেছে যে তাদের গ্রামটা বেশ সুন্দর ছিল, বেশ প্রাকৃতিক পরিবেশে ঘেরা, চারিদিকে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, এবং সেই মাঠের পাশ দিয়ে যেসব জায়গায় মানুষ থাকে, মানুষের বসতি, সেগুলো বেশ উঁচু, একটা আইল্যান্ডের মতো। এবং সেই আইল্যান্ডের মাঝে দেখা যেত গাছপালা, বেশ বড় বড় গাছপালা, এবং সেখানেই মানুষের মাঝখানে বসত ভিটা। আর এছাড়াও এরকম ছিল গাছপালার এরকম আইল্যান্ডের মতো, মানে মাটি উঁচু হয়ে গেছে ফসলের মাঠ থেকে, সেখানে বিশাল গাছপালা, মানে শুধু গাছেরই বাগান, মানে একের পর এক গাছ। এবং তার মাঝখানেই অনেক জায়গায় দেখা যেত মানুষ পুকুর তৈরি করেছে, মানে যেখানে মানুষ মাছ চাষ করত। তো মানে বেশ সুন্দর করে সাজানো আর কি। আর এই গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে একটা সড়ক, মূল সড়ক, এই গ্রামের সাথে মানে যোগাযোগ হয় যেটা দিয়ে। এই সড়কে মাঝে মাঝে দেখা যেত যে একটু বড় বাস আসছে দিনের বেলা, রাতের বেলা আর ওগুলো চলতো না, 3 চাকার ভ্যান চলতো, এবং একেবারে নীরব হয়ে যেত। আর এই রাস্তা ধরে গেলে সোজা বেশ অনেক দূর, মানে মূল যে একদম হাইওয়েতে ওঠার আগে একটা জায়গা ছিল, সেইখানের পাশে বেশ বড় জায়গা নিয়ে একটা বেশ বড় জায়গা নিয়ে গাছপালা দিয়ে জংলা ঘেরা একটা জায়গা ছিল। সেটা ছিল সেখানকার একটা পুরনো কবরস্থান, এবং এই কবরস্থানটা নাকি বেশ পুরনো, মানে শতবর্ষীয়, মানে এখানে অনেক বছর আগের থেকে এখানে মানে কবর হতো। তো সাকিব যে সময়কার কথা বলতেছে, সেই সময় আর মানুষ কবর ওখানে দিতে যেত না। এর কারণ হলো যে ওই জায়গাটাকে নাকি মানুষ এড়ায় চলতো, ভয় পেত। কারণ মানুষ নাকি দিনের বেলা অনেক কিছু দেখছে সেখানে, যেমন দেখা যায় দিনের বেলা ওই কবরস্থানের পাশে যে পায়ে চলা রাস্তা আছে, সেটা দিয়ে আবার ওই একদম মোড় নিয়ে চলে যেতে হয়, ওইখানে বেশ বসত ভিটা আছে, কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। তো সেই রাস্তাটার দুই পাশে আবার বিশাল বিশাল জংলা গাছপালা, এবং তার পাশ দিয়ে কিন্তু বা পাশে চলে গেছে কবরস্থানটা। তো মানুষজন অনেকে দেখছিল সেখানে যে কবরস্থানের ওখানে দিনের বেলা উদ্ভট কিছু বসে আছে, হ্যাঁ, এবং মানুষকে দেখে ভয় দেখাইছে, এরকম সেই। তো মানুষ ভয় পাওয়া শুরু করে, এবং ওখানে মানুষ সন্ধ্যার পরে কুকুর দেখতো, মানে দেখা যেত যে অনেকটা বন্য কুকুরের মতো, কারণ এইসব কুকুর তারা তাদের লোকালয়ে বা মানুষের বাসা বাড়ির ভেতরে দেখতো না, এগুলো ওখানেই থাকতো, এবং বেশ হিংস্র টাইপের। তো এই কারণে মানুষ ওখানে আস্তে ধীরে কবর দেয়া বন্ধ করে দেয়। মানে এই যে কুকুরের ঘটনা বা এই যে মানুষ ভয় পেত, সেগুলো ছিল যখন পর্যন্ত কবর দেয়া হতো সেই পর্যন্ত সময়কার ঘটনা। এরপরে মানুষজন ওখানে কবর দেওয়া বন্ধ করে দেয়, এবং ওই জায়গাটা ওইভাবেই অ্যাবান্ডন হয়ে যায়, মানুষ ওইখানে আর যায় না। তো অনেকদিন নাকি জায়গাটা এইভাবে পড়েছিল। তো পড়ে থাকতে থাকতে একেবারে অ্যাবান্ডন হয়ে যায়, মানুষজন যাওয়া আসা করতো না, মানুষের যাওয়া আসা কমে গেছিল। ওইখানকার যে বাইপাস রাস্তাটা, একটা রাস্তা ছিল বাইপাস আর কি, মেন এইখানে যে রাস্তাটা, মূল রাস্তা থেকে নেমে ওই রাস্তায় যেত আর কি, মানুষের একটু মানে সময় কমানোর জন্য, কারণ না হলে মানুষের সোজা দিয়ে আবার ঘুরে আসতে হতো আর কি। তো ওই বাইপাস রাস্তায় মানুষের চলাচল কমে যায়, বিশেষ করে সন্ধ্যার পরে তো মানুষ চলাচল করতো না, ভয়, কারণ ওই জায়গাটাকে। তো এভাবেই একসময় ওই কবরস্থানটা অ্যাবান্ডন হয়ে যায়, মানুষ কবরস্থানে একেবারে যাওয়াই ছেড়ে দেয়, বিশেষ করে বিভিন্ন রকমের ভয়। কারণ দেখা যেত যাদের লাইক পূর্বপুরুষের কবর আছে, তারাও যখন কেউ জিয়ারত করতে যেত ওইখানে, দেখা যেত যে অনেকে নাকি অনেক কিছু দেখতো। অনেক মানুষজন ওখানে চলাফেরা করতে গেলে নাকি এরকম দেখতো যে কালো আলখাল্লা পরা বেশ বড় এই ইসের ভেতর দিয়ে হাঁটতেছে, গাছগাছালির ভেতর দিয়ে হাঁটতেছে। তো মানুষ ওই জায়গাটাকে এড়ায় চলা শুরু করে। যাদেরই ওইখানে পাশ দিয়ে যাওয়ার দরকার পড়তো, তারা একেবারে নিতান্ত দেখা যেত দিনের আলো থাকতে থাকতে যেত, আসতো। আর দেখা যেত একজন মানুষ হলে ভয় ওখানে চলাফেরা করতো না। তো জায়গাটা অ্যাবান্ডন হয়ে যায়, এরকম পড়ে আছে, অনেক বছর কবর হয় না। তো এই টোটাল এই জিনিসগুলো, এই ঘটনা কিন্তু যা বলছি আর কি ওই জায়গার সম্বন্ধে, সেটা হচ্ছে সাকিবের যেই ঘটনা ঘটেছিল তার বন্ধুদের সাথে, তারও অনেক আগের ঘটনা। জাস্ট ওই জায়গাটা সম্বন্ধে আপনাদের পরিচিতি দেবার জন্য বলা আর কি।
তো ওই জায়গায় যখন এরকম অ্যাবান্ডন হয়ে যায় তখন নাকি সেখানকার একজন ব্যক্তি ছিল, বেশ মানে ক্ষমতাধর ব্যক্তি, যেটা থাকে বিভিন্ন গ্রামেই কিন্তু এরকম মানুষ থাকে যাদের বেশ ক্ষমতা। তো সেরকম একজন মানুষের নাকি নজর পড়ে ওই জায়গাটার উপরে, যে এত বড় একটা জায়গা এইভাবে পড়ে আছে, এটাকে তো এইভাবে থাকতে দেয়া যায় না, তো আমি দেখি এটা দখল করার পরিকল্পনা করি। তো সেই লোক নাকি এটা দখল করার জন্য তখন যেহেতু সে ক্ষমতাধর ব্যক্তি, তো সে তার সাথে মানুষজন নিয়ে ওই জায়গায় আস্তে ধীরে কাজ শুরু করে, গাছ টাছ কেটে ফেলা শুরু করে প্রথমে সামনের দিকে, এবং সে এগুলা বিশ্বাস করতো না যে কি হবে না হবে, কি দেখা যায় এইসব। তো সে মোটামুটি ওখানে এই গাছ কেটে পরিষ্কার করা শুরু করে। তো প্রথম দিন বেশ খানিকটা সে এরকম সাফ করে ফেলে, তখন তাকে নাকি স্বপ্নে দেখানো হয় যে এই জায়গায় এই করোনা তোমার কিন্তু ক্ষতি হবে, হ্যাঁ এরকম নাকি তার স্বপ্নে দেখা যায় তুই এখানে গাছ কাটিস না, তোর কিন্তু ক্ষতি হইব, তুই এখানে চলে যা। তো সে এটার গায়ে মাখে না, সে মনে করে যে আমি স্বপ্ন দেখছি, এটা কি, সে শেয়ার করে তার পরিচিত মানুষের কাছে, মুরব্বীর কাছে। সে বলে যে আমি, তাকে মিথ্যা কথা বলে যে আমি জায়গার এই কিনে নিছি আর কি, মানে এটার ব্যবস্থা নিয়ে নিছি আমি, এটা আমার এখন। তো ওই লোক বলে যে এরকম স্বপ্ন দেখা তো খারাপ, এটা তো মানে আসলে মানুষকে করে ভয় দেখাইলে এগুলো দেখায়। তো সে বলে আরে না, নিজেই নিজেকে প্রবোধ দেয় যে সে এটা কিছুই না, সে স্বপ্নে দেখছে, কারণ সে ওই যে মানুষের কথা শুনছে যে এই জায়গা নিস না এর জন্য। তো যাক, স্বপ্ন দেখার পরে সে কেয়ার করে না, সে যায়। এবং তো সে যখন নাকি প্রথমে প্রাথমিক অংশটা থেকে কেটে ভিতর দিকে ঢুকে, তাদের যারা গাছ কাটতেছিল তাদের মধ্যে একজন নাকি ওইখানে মাঝখানে বেশ বড় একটা গাছ ছিল, ওইটা কাটতে গিয়ে দেখে গাছ থেকে রক্ত বেরিয়েছে, লাল পানি, মানে লাল দেখা গেছে, লাল রঙের এরকম পানির মতো বেরোচ্ছে গাছ থেকে, কষের মতো। তো সেটা দেখে তারা ভয় পেয়ে যায়, যারা গাছ কাটতেছিল তারা ওই ওনাকে যে খবর দেয় আর কি, যে এরকম গাছ থেকে রক্ত বেরোয়। এবং দেখা গেছে যে কিছু মানুষ ভয়ে সত্ত্বেও এসে দেখে গেছে ওই জিনিসটা। তো এটা শোনার পর ওই লোক নাকি মানে মানে বেশ বিরক্ত হয়ে যায়। সে বলে যে আরে ফাইজলামি করো বেটা, গাছের মধ্যে থেকে লাল রক্ত কেমনে বেরিয়ে, হয়তো এখানে বাকলের মধ্যে পানি পুনি জমছিল, এগুলা কোনো কারণে এই রং হয়েছে, এটা কাট, এসেই বলা শুরু করে। তো তারা ওই গাছ কাটা শুরু করে, কিন্তু বেশ দুপুরের মধ্যে যারা গাছ কাটতেছিল তারা কয়েকদিন অসুস্থ হয়ে যায়, তারা ওই মানে আর কাটবে না, তারা বলে আমরা এই কাজ করবো না, চলে যায়। তো চলে যাওয়ার পরে তারা ওই লোক তো রাগ করে, বলে যে তোরা এই কাজ করবি না, আমি অন্য মানুষ দিয়ে করাম, অন্য গ্রাম থেকে লোক নিয়ে আসো। তো এই বলে সেই লোক তার মতো থাকে। তো রাতের বেলা সেই লোক নাকি যখন ঘুমাইতে গেছে, ক্ষমতাধর ব্যক্তি, বেশ বড় বাড়ি ঘর, তো ঘুমাইতে গেছে রাতের বেলা, তো তিনি শুয়েছিলেন। তো তার স্ত্রী যখন রুমে আসছে ঘুমাইতে, তিনি নাকি তার স্ত্রীকে বলতেছেন তুমি কি একটু আগে দরজার পাশে দাঁড়া হাসতেছিলা? তো তার স্ত্রী বলে আমি কেন হাসবো, কি বলেন উল্টা পাল্টা কথা, আমি হাসার কি আছে দরজার পাশে দাঁড়ায়? না, মনে হইলো তুমি দরজার পাশে দাঁড়ায় হাসতেছো। তো তার স্ত্রী বিরক্ত হয়ে বলে যে না, আমি হাসবো কেন, কি বলেন উল্টা পাল্টা কথা, আমি কেন হাসবো? তো একটু কনফিউজ হয় লোকটা। তো তারপরে তারা ঘুমায় যায় আর কি। তো একবার রাতের মধ্যে ঘুমের মাঝে তার স্ত্রী তখন ঘুমায় গেছে, তো ঘুমের মাঝে তার মনে হচ্ছে যে সে মনে হয় ডাক শুনলো কোনো, মানে তার হাজবেন্ডের নাম ধরে কেউ ডাকতেছে। তো একটু পরে তিনি ফিল করলেন ওই ঘুমের মাঝে তার হাজবেন্ড মনে হয় উঠে গেল বিছনা থেকে। তো যাই হোক, তিনি আসলে এতটা ঘুমের মধ্যে ছিলেন, তার আর ওই সময় আর চিন্তা হয়নি ব্যাপারটা নিয়ে, তিনি ঘুমায় গেছেন আবার। কারণ তার হাজবেন্ড মাঝে মাঝে এরকম তার পরিচিত মানুষজনের সাথে দেখা করতো, তাদের নিচে যে বৈঠকখানা ছিল সেখানে দেখা করতো, তা আলাপ আলোচনা হয়তো, রাতের বেলা মিটিং টিটিং করতো আর কি। তো কারণ তিনি বিভিন্ন জিনিসের সাথে জড়িত ছিলেন, হ্যাঁ, তার লাইফের অনেক প্রসেস ছিল, ব্যবসা বাণিজ্য রাজনীতি অনেক কিছুর সাথে। তো এরকম অনেক মানুষ আসতো, মাঝে মাঝে তিনি যাইতেন এরকম। তো তার স্ত্রী ওই জন্যই আর এটার কোনো গুরুত্ব না দিয়ে ঘুমাই গেছিলেন। তো ওনার ঘুম ভাঙছে তার স্ত্রীর ভোরের দিকে, ভোরবেলার দিক ঘুম ভাঙার পরে তিনি দেখতেছেন যে তখন অন্ধকার, আজান দেয় নাই তখনও, তিনি দেখতেছেন তার হাজবেন্ড নাই বিছানায়, ঘরটা একদম মানে অন্ধকার, হালকা আলো আসতেছে জানালার পাশ থেকে, আলো 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 আধারি খেলা করতেছে ঘরের মধ্যে। তো এই অবস্থায় তিনি দেখতেছেন তার হাজবেন্ড পাশে নাই, ঘর খালি, বেশ বড় রুম, এবং তাদের বেশ বড় পুরনো বাড়ি আর কি। তো তিনি অবাক হইলেন যে এখনো আসে নাই, এখন নিশ্চয়ই অনেক রাত। তো তিনি এই সময় শুনতে পেলেন তার যে এই পাশের বারান্দায় যাওয়ার যে একটা দরজা আছে, দরজার পাশ থেকে খিলখিল করে হাসি, মানে বেশ গায়ে কাটাল দেওয়ার মতো হাসির শব্দ, মানে বেশ মানে কোনো নারী কণ্ঠে হাসতেছে, খিলখিল খিলখিল করে, মনে হয় যে খুব আনন্দ পাইছে এরকম। তো তার সারা গায়ে কাটা লেগে যায়। তিনি বললেন, তখন তার মনে পড়ছে তার হাজবেন্ড তাকে বলছে তুমি কি হাসছিলে নাকি? তো তিনি ফট করে উঠে বসেন বিছানায়, উঠে বসে তিনি তাড়াতাড়ি গিয়ে বাতি জ্বালান। বাতি জ্বালানোর পর রুমের মধ্যে আলো হয়ে গেল। তিনি যে ওই দরজা খুলছে, বারান্দা সেটের দরজা খুলছে,
খুলে দেখে কেউ নাই, বারান্দা খা খা করতেছে এবং তখন আজান দেয় নাই। এরকম একটা সময় হঠাৎ তিনি শব্দ পেলেন যে এক নাগাড়ে অনেকগুলো কাক, তাদের যে ওখানে গাছ ছিল একটা আম গাছ, সেটার উপর থেকে উড়ে গেছে। কা 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 করতে করতে মানে একদম মানে কান ঝালাপালা করতে করতে উড়ে গেল এখান থেকে। তো বেশ ভয় পেলেন ওনার স্ত্রী এবং তিনি অবাক হয়ে মানে কি ব্যাপার, কোন কাকের মানে আম গাছের মধ্যে কেউ ছিল এরকম। তো তিনি হেঁটে এসে ঘরে দেখলেন ঘর খা খা করতেছে। তিনি উঠে গেলেন, উঠে গিয়ে যে বিভিন্ন জায়গা চেক করলেন, তাদের ডাইনিং রুম, তারপর তিনি উকি দিলেন তাদের 2 তলা বাড়ি আর কি, ও ডুপ্লেক্সের মতো, নিচে উকি দিলেন, দেখলেন যে না, বৈঠকখানা অন্ধকার, কেউ নাই। তো তিনি তখন তার দেবরকে উঠাইলেন, মানে নক করে দরজার মধ্যে, বলতেছে যে তোমার ভাই হঠাৎ করে এরকম উঠছিল রাত্রেবেলা মনে হয়, আমি ঘুমের মধ্যে বুঝলাম যে নেমে গেল, এখন আর কোনো খবর নাই, কি ব্যাপার। তো তার দেবর ওই কথা শুনে সেও টেনশনে পড়লো। তো সে উঠলো, উঠে বেরো এসে প্রথমে তাদের বাড়ির বাসার লোকজনদেরকে জাগাইলো, তাদের যারা কর্মচারী তাদেরকে জাগাইলো এবং তাদের মধ্যে থেকে যারা ছেলে মানুষ আছে কাজ করে তাদেরকে নিয়ে খোঁজ খবর করলো। প্রথমে বললো যে ভাই কোথায় গেছে, নাকি পুকুর ঘাটে গেছে নাকি এদিক গেছে নাকি, যে দেখলো যে না, নিজেদের এলাকার মধ্যে নাই। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো তারপরে সে ওখান থেকে তাদের গাড়ি নিয়ে বেরোলো, বের হয়ে মানে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করলো। তার ভাইয়ের পরিচিত বন্ধু বান্ধবদেরকে খোঁজ নেওয়া শুরু করলো যে সে কোথাও গেছে নাকি এই সেই। তারা থানায় খবর দিল যে আমার ভাই এরকম রাতের বেলা বের হয়ে গেছে, আর তার কোনো খবর নাই। তো কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। তো এর মাঝে তো বেলা বাড়লো, দিন হয়ে গেল, দুপুর গড়ায় গেল। তো দুপুরের পরে বিকালের দিকে থানায় খবর আসলো যে একটা মানুষ উদ্ভট একটা জিনিস দেখছে ওইখানে, এবং এটা কোনো মানুষ ওইখানে কবরস্থান এলাকায়। তো সেই লোকের বিবৃতি অনুযায়ী যে সে বিকালবেলা আসতেছিল মূল গ্রামের এই সাইড থেকে, আসার সময় সে হঠাৎ করে শর্টকাট পথ ধরে আর কি বাসায় যাওয়ার জন্য। তো যাওয়ার সময় সে যখন ওই কবরস্থানে পাই দিয়ে আসতেছে, সে দূরে দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে ওই গাছগাছালির কাছে। তো সে অবাক হয়ে যায় যে এরকম মানে দুপুরের পরে বিকালবেলা এরকম কে ওইখানে গাছগাছালির মধ্যে কবরস্থান দাঁড়ায় থাকবে। তো সে একটু কিউরিয়াস হয়ে সে আস্তে আস্তে হেঁটে সামনে যায়। তো সামনে গিয়ে নাকি সে দেখে যে একটা মানুষ, মানে তার মাথাটা নাই, হ্যাঁ মাথাটা নাই, এবং তার মাথাটা ওই যেখানে তার শরীরটা মানে আছে সেটা থেকে ঠিক উপরে গাছের সাথে বেঁধে রাখা, তার চুল দিয়ে বেঁধে দিছে ডালের সাথে, এবং তার পা গুলো নাকি মাটিতে গেড়ে দিছে কে, মানে মাটির মধ্যে গাঁথা, মানে একবার হাঁটু পর্যন্ত প্রায় মাটির তলে কাড়া। তো ওই লোক এই দৃশ্য দেখে ভয়ের চোটে দৌড়ায় সে আসে এবং সে তার গ্রামে বলে যে আমি এরকম দেখে আসছি, এবং এইটাতে থানাতে খবর দেয় তারা। তো এইখান থেকে নাকি এই মানে জিনিসটা ওই খবর পায় সেই প্রভাবশালী ব্যক্তির ফ্যামিলি, এবং তারা আসে দেখতে এসে এবং ডিটেক্ট হয় যে এটা ওই সেই প্রভাবশালী লোকটাই, তার দেহটাই ওইখানে আছে। যাই হোক, এইটা মানে খবর এরকম হওয়ার পর নাকি খুব ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যায়, এবং মানুষজন মানে বুঝে যে মানে তাকে যে মাটিতে তার পাটা গাড়া, এটা খুব ফোর্স দিয়ে গাড়া, এটা কোনো মানুষের পক্ষে এইভাবে সম্ভব না। আর এই জায়গায় মানে ওই পা ওইভাবে করে গাড়তে গেলে দেখা যেত মাটি খুঁড়ে রেখে আবার মাটি চাপা দেয়, ওরকম না, মানে মনে হচ্ছে তাকে খুব সজোরে, ওই মাটিটা একটু নরম ছিল ওইখানে মারা হয়েছে, মানে সজোরে একদম তার পা সহ ঢুকে গেছে ওইখানে, এরকম একটা অবস্থা। এবং মানে অনেক রকম রিপোর্ট বেরিয়েছে, এবং তার যে ময়নাতদন্ত হয়েছে সেখানেও বেরিয়েছে যে এটা এইভাবেই মনে হচ্ছে যে খুব ফোর্সে তাকে মাটির মধ্যে মারছে আর কি এরকম, এবং তার মানে মাথাটাও খুব মানে খুব ফোর্সে টেনে কেউ উপরে উঠায় নিছে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, খুব ভয় পেয়ে গেছে সবাই, এবং ওদেরও ওই পরিবারেরও, তার ছোট ভাইও ভাইয়ের সাথে কাজ করতো বিভিন্ন এইসব ব্যবসা বাণিজ্য এইসব জিনিসে, ছোট ভাইও ওই জায়গা সম্বন্ধে হয়ে যায়, মানে আর মানে বাদ দেয় যে ভাইয়ের এইসব পরিকল্পনা যাব না। তো ওইটা নাকি ওইরকম ভাবেই অ্যাবান্ডন পড়ে যায়, এবং গ্রামের মানুষ ভয়ে ওইখানে একটা ইসের মতো লাগায় দেয়, কাকতাড়ুয়ার মতো লাগায় দেয়। সেই কাকতাড়ুয়ার মধ্যে মানে বোঝায় আর কি যে এইখান দিয়ে যাতে চলাফেরা না করে মানুষ, পারতপক্ষে এই অংশ দিয়ে এই রাস্তার পাশে যেন কেউ না আসে, একটা কাকতাড়ুয়ার মতো লাগায় দেয় এরকম। তো যাই হোক, তারপরও যে মানুষ একদম চলতো না তা না, কিছু মানুষ হঠাৎ চলাফেরা করতো এখান দিয়ে, নিতান্ত সাহস করেই চলতো, রাতের বেলা সাধারণত চলতো না। তবে কিছু দুষ্ট ছেলেপেলেরা ওইখান দিয়ে চলাফেরা করতো, যাদের মানে দেখা যেত যে গ্রামে একটু দামাল ছেলেপেলে যারা আছে, যারা ওই রাস্তায় ঘুরে, অনেক সময় শীতের সময় রস নামায় বিভিন্ন জায়গা থেকে, তারা ঘুরতো, বা স্কুল কলেজে পড়া, হাই স্কুলের ছেলেপেলেরা, কলেজের ছেলেপেলেরা, তারা কিন্তু ওই জিনিসটাকে একটা আকর্ষণও মনে করতো, ভৌতিক ব্যাপার চিন্তা করে
ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে তারা চলাফেরা করতো সাহস দেখানোর জন্য। তো 2011 সালের কথা, যখন সাকিব স্কুলে পড়ে, হাই স্কুলে, এবং তার বন্ধুরা এবং তারা একটা স্যারের কাছে কোচিং করতো, মানে একজন টিচারের কাছে কোচিং করতো, এবং সেই টিচারের বাসাটা ছিল তাদের সাকিবদের বাসা থেকে গেলে মেন রোড দিয়েও যাওয়া যায়, আবার দেখা যাচ্ছে যে একেবারে কোনাকুনি হেঁটে একটা আইলের মতো ছিল ক্ষেতের মাঝে, মানে ক্ষেতগুলো যে ভাগ করা থাকে, সে আইলের উপর দিয়েও হেঁটে সাকিব চলে যেতে পারতো। এবং সেখানে যেতে সাকিবের প্রায় লাগতো 10-15 মিনিট, আর তার বন্ধুদের আরেকটু বেশি সময় লাগতো। প্রায় দেখা যেত তারা মূল রাস্তা দিয়ে যদি তাদের বাসায় যেত তাহলে দেখা যেত আধা ঘন্টার একটু বেশি সময় লাগে, আর তারা যদি ওই বাইপাস রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে তাদের দেখা যেত যে মানে তার থেকেও প্রায় 10-15 মিনিট কমে যায় সময়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তার বন্ধুরা নাকি মাঝে মাঝেই ওই রাস্তা দিয়ে আসতো আসার সময়, স্যারের বাসা আসার সময়, আর সাকিব মোস্টলি চলে যেত হচ্ছে তার ওই যে আইলের মধ্যে দিয়ে চলে যেত তার স্যারের বাসা। তো যেটাই বলছি যে ওই গ্রামে দেখা যেত ওই যে ফসলের মাঠের মধ্যে বসত বাড়ি আছে, যেগুলো আইল্যান্ডের মতো করা আর কি, মানে ক্ষেতের দেখা গেছে চারিপাশে ফসলের মাঠ, মাঝখান থেকে আইল্যান্ডের মতো, সেখানে এরকম। তো খুব সুন্দর জায়গা স্যারের বাসা। তো সময়টা ছিল শীতকালের প্রথম দিক, মানে প্রথম শীত পড়া শুরু করছে। মানুষজন তখন দেখা যেত যে সন্ধ্যার পরে বাইরে খুব বেশি থাকতো না, কারণ ঠান্ডা পড়া শুরু হয়ে যেত বা বাতাস বেশ ছাড়তো। কিন্তু সাকিবদের পরীক্ষা ছিল সামনে, মানে পরীক্ষা দিতে হবে, তো সুতরাং তাদের স্যারের কাছে পড়তে যেতেই হতো। তো স্যারের কাছে পড়াটা শুরু হতো সন্ধ্যা 7টার সময়, আর শেষ হতো 9টার মানে আশেপাশের সময়, রাত 9টা বা তার একটু আগে স্যার ছেড়ে দিতেন। তো যাই হোক, ওই শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতো তারা। তো সাকিব যেত সাকিবের বাসা থেকে, আর সাকিবের বন্ধুরা আসতো ওই যে বললাম যে তাদের বাসাটা ওই সাইডে। তো এরকম এক রাতের কথা, সাকিবরা একসাথে পড়াশোনা করছে, তারা ওখানে 3 বন্ধু ছিল, ওইখানে তার আলাদা, আর সাকিব নিজে আলাদা। যাই হোক, পড়াশোনা শেষ করে বিদায় নিচ্ছে, বের হয়েছে। তো তারা গল্প করতেছিল নিজেদের মধ্যে, গল্প গুজব করতে করতে বেশ ইন্টারেস্ট পাইছে। তো সাকিব বলল যে আয় চল, আমি তোদের সাথে মেন রাস্তা দিয়ে পর্যন্ত যাই, মানে মূল সড়কে উঠে তোদের সাথে গল্প করে আমি আমার বাসার দিক চলে আসবো, তোরা তোদের দিক চলে যাস। তো যাই হোক, গল্প করতে করতে তারা মেন রোডে উঠে, তো দেখে যে একদম রাস্তার মধ্যে ফিনফিনে কুয়াশায় ছেয়ে গেছে। ওই দিন কুয়াশা একটু বেশি পড়ছে, চারিপাশ কুয়াশায় ছাওয়া, এবং আকাশে মেঘগুলো এমন ভাবে ভাসতেছে যে চাঁদ মাঝে মাঝে বেরোচ্ছে, মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, মানে অন্যরকম একটা পরিবেশ, খুব সুন্দর। তো তারা রাস্তার পাশে দাঁড়ায়ও বেশ খানিকক্ষণ গল্প করে, কারণ তাদের কাছে বেশ থ্রিলিং লাগছিল ওই দিন। তো গল্প করতে করতে সাকিব পরে বলে আচ্ছা আমি চলে যাই। তো সাকিব হেঁটে হেঁটে বাসায় চলে আসে টাইম মতো। তার কাছে একটু ভয় লাগতেছিল রাত্রে বাসায় আসতে, কারণ ওই যে রাস্তার মধ্যে মানে হঠাৎ হঠাৎ কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো রাস্তাটা, আর এই রাস্তাতে যে প্রতিদিন চলে না তো সে। তো যাই হোক, সে বাসায় চলে আসে, এসে তার মতো ঘুমায় যায়। তো মানে খাওয়া দাওয়া করে ঘুমায় যায় রাত্রেবেলা। তো পরদিন সে দেখে যে স্কুলে তার বন্ধু 3 জন আসে নাই, খুব একটা ব্যাপার যে বন্ধু 3 জন আসে নাই। তো সে মোটামুটি জিনিসটাকে একটু মানে করে যে আজকে কেন আসলো না ওরা, কালকে রাত্রে বন্ধুদের সাথে দেখা হইলো, পড়লাম একসাথে, গল্প করলাম। তো রাতের বেলা স্যারের ওখানে যেও দেখে যে সেই ওরা আসে নাই, বন্ধুরা আসে নাই। তো এরকম 2 দিন হয়ে যায়। তো স্যার তাকে বলে সাকিবকে যে কিরে খোঁজ নিয়ে দেখ তো কি হয়েছে ওদের। তো গ্রামে না আসলে তখনকার মোবাইল নেটওয়ার্ক এত ভালো ছিল না, আর ওই সময় এই মানে মোবাইল ফোনও এত ওয়াইডলি অ্যাভেলেবেল না সবার কাছে যে কল দিয়ে এখনই খোঁজ নিব, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সাকিব তারপরও চেষ্টা করে ওই বন্ধুদের একজনের বাবার সাথে কথা বলার জন্য। তো তিনি দেখা যাচ্ছে যে ওই তার নেটওয়ার্ক খুব খারাপ, তিনি বাজারে ছিলেন, সেখান থেকে সাকিবের সাথে কথা বলেন যে ওরা তো অসুস্থ হয়েছে, ও আজ বাসায় এসে অসুস্থ হয়েছে দিন, তো এর জন্য যাচ্ছে না, তো পরে তোমার সাথে কথা হবে বলে তার বাবা রেখে দেয়। তো সাকিব চিন্তা করে সে যাবে বন্ধুর বাসায়, যে খোঁজ নিবে ঘটনা কি। তো সে বাসার থেকে বলে এরপর ওই দিন বের হয়ে সে বন্ধুর বাসায় যায়। তো বন্ধুর বাসায় গিয়ে যে বলে যে তার মা তার বসে দেয় সাকিব রে, কি অবস্থা। তো বন্ধুর রুমে নিয়ে যায়, দেখে যে সে বন্ধু বেশ মানে লেপ মুড়ি দিয়ে বসে আছে। সাকিব বলছে কি হয়েছে তোর, মানে ঠান্ডা লাগছে কি, জ্বর হয়েছে কি, সমস্যা কি। তো তখন চুপ করে থেকে একটু পরে বলে ভয় পাইছি। কি ভয় পাইছিস? দাঁড়া তোর বলতেছি। তো ওই দিনকার রাত্রেবেলা যে তুই চলে আসলি, তারপর কি হয়েছিল শোন। তো তখন সেই বন্ধু বলতেছে যে তারা 3 জন বন্ধু বাসায় ফিরতেছিল ওই দিন, ওই গল্প গুজব করে সাকিব চলে গেল এবং তারা তাদের মতো হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে
তারা যখন নাকি ওই কবরস্থানের পাশের রাস্তাটায় চলে আসে, তখন তাদের মধ্যে এক বন্ধু বলে যে আজকে এখান থেকে চলে যাই। তো বাকি দুজন বলতেছে বেটা এর তো ভয়ের রাস্তা, যাবি বেটা, ভূতে ধরলে কি হবে? তখন কয় না ভূতে ধরবো না, চল জায়গা এ কি আছে, আমরা তো আমাদের মধ্যে আসছি এখান থেকে, কিছু হয়নি, চল। তো আরেক বন্ধু বলছে আজকে রাত হয়েছে, অনেকক্ষণ গল্প গুজব করছি, হেন্দে যাবি রাত্রেবেলা, আর কুয়াশায় ছাওয়া চারিদিক দেখিস না, বলে আরে কিচ্ছু হবে না চল বলে। তো তখন ওই তিনজনে নেমে যায় আর কি রাস্তায়। তো রাস্তা দিয়ে যাচ্ছে, গল্প করতেছে, তাদের মধ্যে মানে টুকি বিভিন্ন রকমের টুকিটাকি গল্প হইতেছে, হাঁটতে হাঁটতে তারা এক সময় কবরস্থান ওইখানে চলে আসে, মানে যেখান থেকে মূল কবরস্থানটা শুরু হয়েছিল ওই জায়গায়। তো আসার পরে আসলে গল্পে এতটা মগ্ন ছিল, প্রথমে খেয়াল করে নাই তারা। তো হঠাৎ করে কুয়াশাটা মনে হচ্ছে গাঢ় একটা, মানে এরকম বেশ বড় একটা একতলা কুয়াশা এরকম সামনে দিয়ে উড়ে যাচ্ছে। তো এক বন্ধুর কাছে ফ্ল্যাশ লাইট ছিল, তো সে ফ্ল্যাশ লাইট মারে, মানে টর্চ লাইট মারে। তো মেরে দেখে যে একটা কুয়াশার এরকম বড় একটা, মানে একটা বিশাল কুয়াশার একটা অংশ ভেসে যাচ্ছে এরকম। তো বললো যে বেশ মানে ঘন কুয়াশা এখানে দেখি, শীতও লাগতেছে বেশ, কারণ তাদের যে সোয়েটার পরা ছিল তারপরও শীত লাগতেছে। তো একটা জিনিস একটু অবাক হলো, তারা কুয়াশাটা ভাসতে ভাসতে সামনে গিয়ে মনে হচ্ছে বেশ বড় একটা দলা কুয়াশা, সামনে গিয়ে ফট করে তাদের চোখে পড়ে সেই যে কাকতাড়ুয়াটা ওখানে লাগাইছিল গ্রামের মানুষজন, অনেক পুরানো হয়ে গেছে। এবং খুবই ব্যাপার যে গ্রামেরই কিছু মানুষজন এই কাকতাড়ুয়ার গায়ে সবসময় মানে কাপড় লাগাই দিয়ে যায় তারা, মানে এটা এত বছর ধরে এখানে আছে, তারপর এটার এই যে পুরা এইটা স্ট্রাকচারটা নষ্ট করে না তারা, কেন জানি, মানে এটা একটা ওয়ার্নিং এর মতো, যেখানে ঢুকো না এরকম। তো ওই কাকতাড়ুয়াটাকে মানে যেহেতু কাপড় পরানো এবং ওইটার দিকে কুয়াশাটা যাচ্ছে, তাদের কাছে একটু অন্যরকম লাগে। তো দেখে যে ওই একদলা কুয়াশা যে ওই কাকতাড়ুয়াটাকে ঘিরে ফেললো, মানে একদম মানে পেঁচায় ফেললো, মানে ওই কাকতাড়ুয়ার আশেপাশে কুয়াশাটা, এগুলো কাকতাড়ুয়া দেখা যাচ্ছে না কুয়াশায়। খুবই আজব ব্যাপার। তো তাড়াতাড়ি সে ফ্ল্যাশ লাইটটা নামায় নিল ওইদিকে। যখন নামায় নিছে তখনই মনে হইতেছে যে ওই কাকতাড়ুয়াটা এরকম নড়ে উঠলো, মানে কেমন যেন নড়তেছে। তা খুব ভয় লাগলো তাদের কাছে হঠাৎ করে। তো তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে তারা। এর মাঝে হঠাৎ করে দেখলো একটা বিড়াল তাদের থেকে বেশ সামনে দৌড় দিয়ে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। তো তার এক বন্ধু ফ্ল্যাশ লাইট মারলো। তো ফ্ল্যাশ লাইট মারার সাথে সাথে বিড়ালের গায়ে আলোটা পড়ছে। কুচকুচে কালো রঙের একটা বিড়াল এবং বেশ বড় সাইজের, মানে সাধারণ বিড়াল যতটুকু হয় ততটুকু না, আরো বেশ বড় সাইজের একটা কুচকুচে কালো বিড়াল। ফ্ল্যাশ লাইটের আলো পড়ে মনে হলো তার হলুদ চোখগুলো চমকায় উঠলো এরকম, আর তার মুখে একটা ইঁদুর ছটফট করতেছে এরকম। তো ফ্ল্যাশ লাইটটা সরাই নিছে, মানে বিড়ালটা এরকম তাকায় সরে গেছে পাশে। তো তার এক বন্ধু বলতেছে আজকে বিড়াল মামার বেশ ভালো ভোগ হবে, বেশ ভালো খাবে আর কি, মজার। তার এক বন্ধু এই কথা শুনতে বলে তারা ভোজ দেখাইতেছি বলে সে মাটির পাশ থেকে একটা ছোট্ট ঢেলা নিয়ে উড়ায় মারলো বিড়ালের দিকে। তো ইটটা যে লাগলো না, পাশে পড়ছে, বিড়ালের কাছাকাছি পড়ে ঠাস করে মাটিতে পড়ে ধুলার মতো তুলে ইটটা সরে গেছে। বিড়ালটা অন্য কোনো নর্মাল সাধারণ বিড়াল হলে যেটা ঝেড়ে দৌড় দিত এখান থেকে, তো সেইটা দৌড় না দিয়ে সে আরো তাদের দিকে ফস করে উঠলো কেমন জানি, এবং মুখ থেকে ইঁদুরটা ফেলে দিল। ফস করে উঠলো, ইঁদুরটা ফেলে দিল, এবং তার লেজটা মনে হলো ফুলে গেছে পিছনে, এবং এই মনে হচ্ছে বিড়ালটা চার্জ করবে তাদের উপর। তো এক বন্ধু বলছে এইটা এরকম করে কেন, এই বাদ দে, এটা কি ঘটনা, কি বাদ দে, এই করিস না, থাক, এটা এরম করতেছে কেন। তো একটু পরে সে যখন আবার ফ্ল্যাশ লাইট মারছে যে বন্ধু বিড়ালটার কাছে, বিড়ালটা ওখানে আছে কিন্তু ফস করে উঠছে, রাস্তা ছাড়ে নাই, মানে একদম দাঁড়ায় আছে এখানে। তো সে যখন আবার ফ্ল্যাশ লাইট মারছে, এবার আর ফ্ল্যাশ লাইটটা জ্বললো না, কোনো কারণে তার লাইট নিভে গেছে। এরা তিনজন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে যে মানে ব্যাপারটা কি, লাইট জ্বলে না কেন, আর এমনটা জায়গা পাশেই কবরস্থান আর এখানে, এবং কুয়াশা হালকা পাতলা উড়ে চলতেছে। এর মধ্যে চোখে আলো আধারি শুয়ে আসতে পরে একটু পরে তারা বুঝলো যে ওই কালো রঙের বিড়াল যেটা, ওইটার মনে হইতেছে যে ওই অন্ধকারের মধ্যে আরো অন্ধকার একটা, কিন্তু বিড়ালের শেপটা একটু পর বুঝতে পারছে যেহেতু চাঁদের আলো পড়ছে, কুচকুচে আরো সামনে চলে আসছে তাদের, ফস ফস করতেছে, মানে বিড়াল মুখ দিয়ে একটা শব্দ করতেছে। তো এরা তিনজনই বেশ মানে করলো। তার বন্ধু যে ইট মারছিল সে আবার একটা ইট এরকম হাত ঢেলা টোকায় নিয়ে আবার মারলো পাশে। তো এইবার বিড়ালটা মনে লাভ দিয়ে, স্প্রিং এর মতো লাভ দিয়ে এক সাইডে সরে গেল। তো সরে গিয়ে দেখলো যে বিড়ালটা লাভ দিয়ে পাশের ইসে ঢুকে গেছে, ঝোপের মধ্যে ঢুকে গেছে। তো বাকি বন্ধু তিনজন বলে ধর চল তাড়াতাড়ি চল। তো একদম তিনজন গায়ে গা ঘেঁষে তাড়াতাড়ি চলা শুরু করছে, ভয়ও পাইছে বেশ। এবং তাদের কাছে কেন জানি একটা বিড়ালকে তারা ভয় পাইতেছে, যে বিড়ালটা কোন পাশ থেকে আবার আসে, বেশ ভয় লাগতেছে, কারণ তারা জানে এই জায়গাটা হন্টেড, এটা তারা জানে যে এই জায়গা সম্বন্ধে অনেক বদনাম।
তো তাড়াতাড়ি কেন ওইখানকার মানুষজনই চলাফেরা করে না এইসব দেখে, তো তা দ্রুত যাচ্ছে তারা। তো যাইতে যাইতে হঠাৎ করে মনে হলো যে পাশে তাদের ওইখানে কিন্তু ওই পাশে এই পাশে যে গাছগাছালি বাঁশঝাড় ছাড়াই গেলে সামনে একটা পুকুর আছে বেশ, এবং এই পুকুরটাতে এখন আর মাছ চাষ হয় না, মানে একটা ঘাটলার মতো আছে ওইখানে, তো এখন আর মাছ চাষ হয় না। তার পাশে একটা ঈদগার মতো আছে, মানে বেশ বড় মাঠ, ওইটা ঈদের সময় মানুষ ওই ঈদগাহ হিসাবে ব্যবহার হয়, তো এখন ফাঁকা পড়ে আছে। তো ওই ঘাটলার মধ্যে দেখতেছে যে মনে হচ্ছে যে কোনো একজন মানুষ ওই পানির ভিতর থেকে ওই পুকুর থেকে উঠে আসতেছে, মানে পুকুর থেকে কিছু করতেছিল উঠে আসছে। তো এক বন্ধু বলতেছে, কিরে এই শীতের রাত্রে কে গোসল করতে এই পুকুরে আসছে, আর এইখানে আসছে কে? বাকি দুজনকে, কিরে বেটা কি করছ উল্টা পাল্টা, এনে কিসের রাত্রে বেলা শীতের রাত্রে পুকুরে মানুষ আসবে? এই বলতে বলতে তিনজনেই দেখলো যে পুকুরের ঘাটলার এই পাশ থেকে একজন মানুষ উঠে আসছে। তাদের ফ্ল্যাশ লাইট কিন্তু জ্বালানোর চেষ্টা করতেছে, জ্বলতেছে না, মানে একদম মানে অন্ধকার, ওই চাঁদের আলো তো যা দেখা যাচ্ছে হালকা, চাঁদটা আবার মেঘে ঢেকে যায় মাঝে মাঝে। এর মাঝে দেখতেছে ওইখান থেকে একটা মানুষের মতো উঠে আসছে ও পুকুর থেকে, এবং তার গায়ের মধ্যে মনে হচ্ছে ওই যে দেখছিল তারা ওই আগে ওই যে শার্ট আর পরা লুঙ্গি পরা, এই যে কাকতাড়ুয়া ঠিক ওইটা পরা, চেহারা বোঝা যাচ্ছে না, ওখান থেকে উঠে আসছে। তো এর মধ্যে এক বন্ধু বললো, আপনি কে? এখানে তাদের রাস্তা পথ রোধ করে দাঁড়াইছে, আপনি কে? তো সে বলতেছে কি, তোরা কি খাবার খাইস না? ওই সেই যে কাকতাড়ুয়ার যে কাপড় শার্ট পরা লোকটা, সে বলছে তোরা কি খাবার খাইস না? তো তখন একজন বলছে, হ্যাঁ খাই, কি হয়েছে? খাইস, তাহলে আমার খাবার নিয়ে তোরা এরকম করলি কেন? তো তাদের সারা শরীরে একদম ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মানুষটার কণ্ঠটা কেমন শীতল টাইপের, কেমন খেরখেরা টাইপের একটা কণ্ঠ, মানে অন্যরকম। তো বলছে, আপনার খাবার নিয়ে এরকম করছি মানে? আমি আমার খাবার নিয়ে যাচ্ছিলাম, আমার ইট মারলি কেন? তোদের শেষ করে ফেলবো, তোদের কিন্তু খবর আছে, প্রত্যেকটা আজকে যে বমি করবি বাড়ি, দেখিস তোদের কি করি আমি। তিনজনে পুরো ভয় পেয়ে যায়। তা তাদের মধ্যে একজন ফ্রেন্ড কিন্তু মোটামুটি নিউট্রাল ছিল, তেমন কিছু করে নাই। এই যে নাকি ঘটনা বলতেছে আর কি সাকিবের কাছে, সে বলতেছে যে আমি তারে বললাম, দেখেন আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমি মানে আসলে বুঝতে পারে নাই আমার বন্ধু, সে মনে করছে যে ইঁদুর ধরে নিয়ে যাচ্ছে। তখন ওইটা বলতেছে, ওই যে শার্ট পরা এইটা এনটিটি আর কি, ওইটা কোনো একটা খারাপ জিনিস। সে বলতেছে যে ও খায় না, তা আমরা খাবো না। তো এইসব কথা যখন বলতেছে তখন নাকি বলছে আমাদেরকে মাফ করে দেন, ওই বন্ধুরা বলছে আমাদেরকে মাফ করে দেন। তখন সে নাকি বলছে না, কোনো মাফ নাই। তখন সে খুবই রিকোয়েস্ট করছে যে আমাদের মাফ করে দেন, আমরা আসলে বুঝতে পারি না, আপনারা তো ইচ্ছা করে আমরা এরকম করি নাই। তখন বলছে যে মাফ হবে, 3টা গজার মাছ কিনে রাখতে বলবি গাছের তলে রেখে আসবি 3টা গজার মাছ, তাহলে মাফ করে দিব তোদের, এক একজনের জন্য এক একটা, তাহলে কিন্তু একটার মাথা ভেঙে দেবো এক একদিন। তো খুব ভয় পায়। তখন সে নাকি বলছে যে হ্যাঁ আমি দিব, রাখতে বলবো আমার বাপকে, বলে কি শনিবারের আগে রাখতে বলবি ওখানে। তাই বলে নাকি দেখা যায় ওই লোকটা যে উঠে আসছিল পুকুর থেকে, আবার হেঁটে পুকুরের দিকে নেমে ফাঁস করে পানিতে নেমে গেল মনে হইলো। তো খুবই মানে ভয়ের একটা সিন। তো তিনজনে ওখান থেকে আর 1 মিনিট দেরি না করে দৌড় দিছে। তো সাকিবের 3 বন্ধু তারা বাসায় চলে যায়, এবং যাওয়ার ফলে তো খুব মানে অসুস্থ ফিল করে, তিনজনে অসুস্থ ফিল করে। তো বাবা মারে বলে, তো মানে 3জনের মধ্যে সবচেয়ে মোটামুটি অবস্থা সম্পন্ন ছিল হচ্ছে যে যার সাথে সাকিব দেখা করতে গেছে সে, তো তার বাবা নাকি বলে যে আমি গজার মাছ ব্যবস্থা করব, আর লাগবে না কারো, অসুবিধা নেই, শুধু রাখার সময় আপনারা যান, শনিবারের আগে রাখতে বলছে, তো ওখানে রেখে আসবো। তো তখন নাকি এর মধ্যে আর তাদের বাসা থেকে বেরোতে দেয়নি আর কি তাদেরকে। তো ওই যে শনিবার সকালবেলা যে নাকি মানে সাকিব যেদিন দেখা করতে গেছে ওই দিন সকালেই নাকি তাদের বাবারা যে ওই গজার মাছ ওই কবরস্থানে যে ওই গাছের গোড়ায় রেখে আসছে ওখানে। আর 3জনেরই নাকি জ্বর আসছিল, এবং বেশ জ্বর ছিল তাদের। তো স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে এনে ঝাড়ানো হয়েছে, স্থানীয় মসজিদের ইমাম সাহেব ঝেড়ে দিছে তাদেরকে, এবং বলছে যে এখন এদের তো আসর করে নাই, এরা ওই পথে সমস্যা করছে, ওই জিনিস যাচ্ছিল তার পথে এসেছ, তারা যে মানে সমস্যা করছে, তার হয়তো শিকার ছিল বা খাবার ছিল, কিছু ছিল, সে যাচ্ছিল ওখান থেকে সমস্যা করছে দেখে এদেরকে এরকম করছে। যাই হোক, আপনারা তার সাথে যে কি ডিল করছেন তারা কি দিবেন, তো একটা খারাপ জিন, এটা একে দিবেন বা দিয়ে দিচ্ছেন বা দিবেন আপনারা, এটা আপনাদের ব্যাপার। তবে আমি ঝেড়ে দিতেছি, আপনাদের ঘর বন্ধ করে দিতেছি যাতে আপনাদেরকে আর সমস্যা না করে। তো এটা বলে হুজুর নাকি তাদেরকে ওই পড়া পানি ইত্যাদি দেয়, তাদের ঘর বন্ধ করে দেয়, দোয়া করে দেয়, এবং বলে যে আমল করতে যাতে আর ক্ষতি না হয়। আর বলছে যে ওই রাস্তাটা পরিহার করতে বলবেন, ওই রাস্তা যাতে চলাফেরা না করে, আর সবসময় শরীর বন্ধ করে যাতে চলাফেরা করে, রাতের বেলা আপাতত পড়তে যেতে দেওয়ার দরকার নেই কয়দিন।
এরকম নাকি বলে দেয় আর কি হুজুর। আর বলে যে পড়লেও আপনারা সাথে মানুষ থাকবেন, এইভাবে যেন মানে বয়স কম সবার, এইভাবে যেন চলাফেরা না করে।